মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো খবর কিংবা তথ্য জানার জন্য ওই সমস্ত প্রাণকেন্দ্রগুলোই ছিল মূল উদ্দেশ্য। ঐতিহাসিকভাবে বিখ্যাত ৩ নং সোহরাওয়ার্দী এভিনিউ জনাব আর চৌধুরীর সরকারি বাসভবন হলেও তখন ওই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় সমাজের ভিআইপি এবং ভিআইপিদের প্রায় ১৭টি পরিবার। তাই সোহরাওয়ার্দী এভিনিউ সেই সময় হয়ে উঠেছিল দেশের এলিট শ্রেণীর আশ্রয়স্থল। এদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, নামি দামি শীর্ষস্থানীয় আমলা, ব্যবসায়ী, পুলিশ, আর্মি এবং প্রচার মাধ্যমের লোকজন। উল্লেখযোগ্য হলেন বেগম সাজেদা চৌধুরী এবং তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী এবং পরিবার, জনাব মুস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী অ্যানা খালা এবং পরিবার, রাফি আক্তার টলি, জনাব আসাদুজ্জামান এবং তার পরিবার, জনাব আলী আকবর খান, জনাব কামাল সিদ্দিকী, জনাব খসরুজ্জামান এবং তার স্ত্রী লুসি খালা, জনাব মামুনুর রশিদ এবং তার স্ত্রী রাকা, জনাব আব্দুল খালেক এবং তার পরিবার, জনাব ওয়ালিউর রহমান এবং ব্রজেন দাস। এদের অবস্থানের ফলে এই বাড়িটি হয়ে উঠেছিল খবরের বিশেষ প্রাণকেন্দ্র। অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল থিয়েটার রোড ছাড়াও ১৯ নং সার্কাস অ্যাভিনিউয়ের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস, প্রিন্সেপ স্ট্রিটের বামপন্থীদের আড্ডা, প্রধানমন্ত্রী সচিবালয়, সিইএনসির হেডকোয়ার্টার্স, বাংলাদেশ থেকে আগত তরুণদের আড্ডা, শিয়ালদাহ এবং বাংলাদেশ বেতার। এই সমস্ত জায়গাগুলো রাত দিন ২৪ ঘন্টায় লোকারণ্য হয়ে থাকতো এবং সব ধরনের খবরাখবর এবং গুজব নিয়ে সবাই মেতে থাকতো। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকালে কোথায় কি ঘটেছে, গুজব কি রটেছে, তার সবকিছুই জানা সম্ভব হতো ওই সমস্ত জায়গাগুলো থেকে। অন্যান্য রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত। অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা ছিল অবাঞ্ছিত। মাওলানা ভাসানী বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেক্টিভ কাস্টাডিতে আটক হয়ে থাকেন। মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারতের সরকার। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি যাতে কোনো প্রকার নেতৃত্ব দিতে না পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এই ব্যবস্থা করা হয়েছিল। ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনো মাওলানাকে বিশ্বাস করতে পারেনি। তার সাথে তার দলীয় নেতাকর্মীদেরও কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে দেওয়া হয়নি পুরো ৯টি মাস। ভাসানী, ন্যাপের কর্মী ও যুবনেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নন। মাওলানা ভাসানী এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সেই আবেদনে আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেয়নি। বরং আওয়ামী লীগ প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছে, কিন্তু মাওলানা ভাসানী সেই ফাঁদে পা দেননি। মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান যাদমিয়া একবার কলকাতায় এসেছিলেন। কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হন। তবে তিনি তার দলীয় যুব এবং ছাত্র নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মত বিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধ যেমন বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না, তারা ভারত সরকারের কাছ থেকেও তেমনি কোনরূপ সাহায্য পাবেন না। তাই দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেরূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান। কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে। আওয়ামী সরকারও তার আগমনে সন্দেহের চোখে দেখেছিল। তার চলে যাবার পর মেনন, জাফর, রণরা সম্মিলিতভাবে স্বীয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন। বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা, বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন। তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে। জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাওয়ার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতর থেকেই যুদ্ধ পরিচালনা করছিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন। তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন। বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে। তার জন্য আমাদের প্রগতিশীল এবং বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশেই দায়ী। ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুর বৃত্তি করে আসছিল, ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করেছিল।
প্রভুদের ইঙ্গিতে নিয়ে তাদের একটি বিশ্ববাসীকে দেখাবার জন্য তথাকথিত 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে 8 সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার। MNA, MPA এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন, তাই পরিকল্পনাও গেল ভেস্তে। অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয়। প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি, কারণ যুদ্ধক্ষেত্র কিংবা মুক্ত এলাকায় MNA, MPA এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি। ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদের। মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি দামি নেতারা বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এই ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো। মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা। মুক্তিযোদ্ধারা তাদের বলতেন, গাল ভরা ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে, এখন আমরা যুদ্ধ করছি জানবাজি রেখে। আমাদের জন্য অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, রসদপত্রের কি ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই। আমাদের সমস্যার অন্ত নেই। সমস্যার সমাধান যদি না করতে পারেন তবে অন্তত পক্ষে আমাদের সাথে থেকে সেই সমস্ত সমস্যার ভাগীদার তো হতে পারেন। তার যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারাও এই বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন, দেশ স্বাধীন হলে দেখা হবে। মুক্তিযোদ্ধাদের এই ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়েছে। মুক্তিযোদ্ধা এবং কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা। ভবিতব্য সত্যি হলো। বিবিসির একটি সাংবাদিকের দল মাসিমপুর সামরিক হাসপাতালে আমার সাক্ষাৎকার গ্রহণ করে। জুলাই মাসের শেষার্ধে লাঠি ঠিলার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মর্টারের গোলা এবং মেশিন গানের গুলিতে। চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর CMH নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় আমাকে হাসপাতাল কক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করতে হয়। আমার ঘরটাতে স্থাপন করে ছোটখাটো একটি অপস রুম। এই ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার ভটকে, কর্নেল বাগচি, মেজর দাশগুপ্ত এবং ক্যাপ্টেন চ্যাটার্জি। আমি যখন আহত অবস্থায় হাসপাতালে, তখন BBC লন্ডন থেকে সাংবাদিকের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেক্টরে। তারা আমাদের সাথে আলাপ করতে চান। আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে। ঘরে আমি তখন শয্যাশয়ী। পরিচয় পর্ব শেষে তাদের একজন চারিদিকে চোখ ঘুরিয়ে বললেন, এ তো দেখছি একটু ছোটখাটো অপস রুম। অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাপ, ওয়ারলেস সেট প্রভৃতি নিয়ে আপনি কি করেন? আমি বললাম, আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশয়ী হয়েছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি। যুদ্ধ চলছে এবং চলবে। সেক্ষেত্রে সাধ্যমতো যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করে যাবার চেষ্টা করছি। আরেকজন প্রশ্ন করলেন, শুনেছি আপনি আরো 2 জন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন। আপনার আপন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছেন। তাদের উপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি বললাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম। এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি। আজ বাংলাদেশে প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছেন মুক্তিযুদ্ধে। দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তারা। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে, আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে। অতএব এ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আপনাদের শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে। তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি, দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে। স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন, আপনাদের মতো সন্তান যে দেশে জন্ম নিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না। ভদ্রলোকের কথাগুলো আজও মনের আশায় আধা যোগায়। ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি। 12 কোটি জাগ্রত বাঙালি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে নিশ্চয়ই। স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে একদিন। আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে BBC থেকে প্রচারিত হয়েছিল। এই প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। অবিস্মরণীয় বিবাহ। বিবাহ পূর্ব নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা ছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক। বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই। আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে জানাইনি ইচ্ছে করে।
বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে, কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছে যায়। শুয়ে শুয়ে এই সমস্তই ভাবছিলাম। কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু এবং আতিক এসেছিল। ওদের সাথে অপারেশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে। একান্ত অবসর খুব কমই পাওয়া যায়, কেউ না কেউ কাছে আসছি। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায়। ডাক্তার, নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেওয়ার জন্য। হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। মিসেস ভটকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে। তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন। হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসলো, মনটাও কেমন যেন উদাস হয়ে গেল। নিম্মিকে বিশেষ করে মনে পড়ছিল। স্মৃতিমধুর অতীত মনে পড়তায় ভেসে উঠল কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে। হঠাৎ দেখলাম দরজায় তিনজন এসে দাঁড়িয়েছে। মাহবুব ও ফারুক দুজনই আমার প্রিয় গেরিলা কমান্ডার। কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম। নিজের চোখকে ঠিক বিশ্বাস হচ্ছিল না। কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব। পাপ্পি। এ কি, তুই এখানে? আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম। ও বলল, থাক থাক, উঠতে হবে না। এ বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটি চেয়ার টেনে দিয়ে বসতে বলল। আমি বললাম, কিরে বাপ্পি, তুই এখানে এলে কি করে? পথ চিনলি কি করে? জানলি বা কি করে আমি এখানে আছি? বাপ্পি পাল্টা প্রশ্ন করলো, আগে বল, আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি? আমি বললাম, কেন জানাইনি সেটা সত্যিই কি বুঝতে পারছিস না? ও বলল, আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই, বিশেষ করে নিম্মি, কিন্তু তবুও খবরটা তোর জানানো উচিত ছিল। তার যুক্তি মেনে নিলাম, ঝগড়া করে লাভ নেই, আমার ভুল হয়েছে, মেনে নিলাম। জিজ্ঞেস করলাম, কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন? ও বলল, তোর আহত হওয়ার খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান। খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টা করার কোনো ত্রুটি করেনি যে তুই ভালোই আছিস, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তাদের সেই সান্ত্বনা বাণী নিম্মি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোনো মতে। তার একই সন্দেহ, ওরা তার কাছে আসল অবস্থা লুকাচ্ছেন। নিম্মির সে কি কান্না! সাথে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিল। ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ওকে বললাম, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে। কিন্তু বাদ সাধলেন বাবা মা। তারা বললেন, কানাডা যাওয়ার সবকিছুই ঠিক হয়ে গেছে, এই অবস্থায় শিলচর যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি বললাম, ও, তুই আর নিম্মি কানাডা যাচ্ছিস বুঝি? কিছুটা অবাক হলাম আমি। ও বলল, হ্যাঁ, আমাদের দুজনের মতের বিরুদ্ধে বাবা আমাদের গাম্মু কাকার কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন। মা দিব্যি দিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন। এই অবস্থায় আমাদের কি আর করার আছে বল? কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। এর জন্য ওর উপর বাবা মা ভীষণ খেপা, মারধরও তাকে খেতে হয়েছে বেদম। ওর এক কথা, তোকে অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না। প্রয়োজনে সেও আত্মহত্যাই করবে, তবু কানাডা যাবে না কিছুতেই। এই বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় হয়ে যাচ্ছে। সব দিক সামলাতে পারছি না কিছুতেই। বিশেষ করে নিম্মির যে অবস্থা, কোন একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়। অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম, ডালিমকে না দেখে কানাডায় আমিও যাব না। আমার দৃঢ়তার অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে। আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারিও কিছুটা আশ্বস্ত হয়েছে। ওকে কথা দিয়ে এসেছি, তোর যথাযথ ব্যবস্থা করে আমি ফিরবো। প্রয়োজন হলে কলকাতায় নিয়ে যাব তোকে। তারপর ট্রেনে করে শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দপ্তর খুঁজে পেতে একটুও বেগ পেতে হয়নি আমার। ওখান থেকে মাহবুব এবং ফারুকের সঙ্গেই দেখা হলো। তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে। মজার কথা কি জানিস, শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবেই পরিচিত। বললাম, হ্যাঁ, মাহবুব ফারুক দুজনে আমার অত্যন্ত স্নেহভাজন। ওরা ছাড়াও আরো অনেকেই তাদের ব্যাপারে সবকিছুই জানে। কথার ফাঁকে নার্স চা নাস্তা রেখে গিয়েছিল। বাপ্পিকে বললাম, আমার বাঁ দিকের এত বড় একটা ব্যান্ডেজ দেখে ঘাবড়াস নে। ব্যান্ডেজের তুলনায় আমার ক্ষত অনেক ছোট। কাঁধে মাত্র 3টা এলএমজি বুলেট আর তালুতে মর্টার শেলের স্প্রিন্টার লেগেছে। এই যা। ডাক্তাররা বলেছেন নন স্টপ ব্লিডিং এর মধ্যেও 90 মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছাতে পেরেছি, তখন এই যাত্রায় মরার ভাড়া কেটে গেছে। এখন তো বহাল তবিয়তেই রয়েছি। দেখতে পাচ্ছিস না কেমন অফস্ট্রুম সাজিয়ে ফেলেছি? কোনো অসুবিধা নেই। বাপ্পির চোখ ছলছল দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হলো আমার। আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু এলো তা ঠিক বুঝতে পারলাম না।
অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে উঠে বলল, এখানে হাসপাতালে তোর পড়ে থাকা চলবে না, উপযুক্ত চিকিৎসার জন্য তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। ঠিক বলেছেন বাপ্পি ভাই, ডাক্তাররাও তাই বলেছেন। কলকাতায় গিয়ে স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করছেন, কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন। তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে, এটা ঠিক, কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, সেটা আমরা সবাই চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারবো সুদে আসলে। মাহবুব বাপ্পির দিকে কথায় কথায় সায় দিয়ে বলে উঠল, হক ভাইকে যে করে হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে। এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থার চরম অবনতিও ঘটতে পারে। এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে। ফারুকও তার যুক্তিতে সমর্থন জানিয়ে বলল। বাপ্পির জেদ এবং সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না। সবার কাছে বিদায় নিয়ে কয়েকদিনের মধ্যে বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। বাই রোড আমরা গৌহাটি গেলাম, সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা। গৌহাটি থেকে প্লেনে কলকাতায় সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। ওরা সবাই অশ্রুসিক্ত আবেগে বিদায় দিয়েছিল আমাদের। কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেরে ফিরে আসব। কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ক্যাপ্টেন সালাউদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা এবং মানসিক রোগে ভুগছিলেন। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। মেজর মইনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা এবং ভুল নেতৃত্বের জন্য কমান্ড থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টার্সে ডেকে পাঠানো হয়েছে। তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সে অবস্থান করছেন। যুদ্ধকালীন সময়ে কলকাতায় বেশ কিছু পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তাদের মধ্যে মিত্রিমাসি ডক্টর গনি এবং তার পরিবার, অরূপদা ও পারমিতা বৌদি, জনাবায়ু এবং তার স্ত্রী গৌরীদি, প্রীতিশ নন্দী এবং তার স্ত্রী রিনা, ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে অসীম ভালোবাসা এবং সহানুভূতি পেয়েছিলাম। তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন। যুদ্ধের বিবরণ এবং অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন। বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকটভাবে। কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শোষণ এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন? পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কি কিছুই করার নেই? এই ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা চুপ করে থাকতেন। কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন, বাংলাদেশের সাথে তাদের অবস্থাকে তুলনা করা ঠিক নয়। বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এই ধরনের বিতর্কে। তাই আমরা এই সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাচ্য করতাম না। সময় সময় আমরা এই ধরনের কথা তাদের বলেছি। বাংলাদেশের সংগ্রামের ছত্রছায়ায় কংগ্রেস সরকার, সিআরপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী, ছাত্র, যুবক মেরে চলছে পশ্চিমবঙ্গ এবং বিহার অঞ্চলে। এই ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা, কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচক ভাবে মেনে নিয়ে চুপ করে থাকতেন। তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে। থিয়েটার রোডে আমার থাকার ব্যবস্থা হলো। তখনকার দিনে প্রখ্যাত বন স্পেশালিস্ট ডক্টর মুরালি মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যে আলাপ করেছেন। আমার ক্ষত পরীক্ষা করে তিনি বলেন, গান পাউডার এবং বুলেট ইঞ্জুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাংগ্রিনে টার্ন নিতে পারে। প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার। ঘাবড়ে গেলাম, কিন্তু কিছুতেই কিছু করার নেই। বাস্তবতাকে মেনে নিতেই হবে। তিনি ঔষধ ইনজেকশন লিখে দিলেন 1 সপ্তাহের জন্য। বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হয়। বাপ্পির সাথে নিয়ে এসে আমাকে দেখে গেছে। রোজ তার পক্ষে আসা সম্ভব নয়। সুযোগ মতো ও টেলিফোন করে আমাকে। বাপ্পির মাধ্যমে ভালো মন্দ খাবার পাঠায় প্রায়। একদিন বাপ্পি এলো, ভীষণ গম্ভীর ভাব। বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে। ঠিক তাই, কানাডা যাওয়া নিয়ে ঝড় বয়ে গেছে বাসায়। কথা কাটাকাটি, তারপর প্রথম প্রহার। বাপ্পি বলল, পাশের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে, এর একটা আসল সমাধান প্রয়োজন, তা না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে নিমি। তার মতো কোমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে। ওকে কিছুতে কানাডা পাঠাতে পারবে না বাবা মা। মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতিও ঘটেছে। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে সে। এই অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে? সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম।
কি করে এই সমস্যার সমাধান সম্ভব? কিছুই ভেবে পাচ্ছিলাম না। নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে। ব্যাপার নিয়ে আলোচনা করলাম ওদের সাথে। তারা বলল, সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার। একমাত্র বিয়ে হলে নিম্নের কানাডা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব। কিন্তু এই অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবেন কি? নূর এবং সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মিতের বাসায়। প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না। ওদের যুক্তি, যেখানে সবকিছুই আজ অনিশ্চিত সেখানে কি করে তারা তার মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন? হতাশ হয়ে ফিরে এলো নূর এবং সালাউদ্দিন। ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না। অবস্থা আরো অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর। নিম্নি আমাকে পরিষ্কার লিখে জানালো, যেভাবেই হোক না কেন তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতেই হবে, তা না হলে সে আত্মহত্যা করবে। কিন্তু তবুও কানাডায় আমাকে এই অবস্থায় ফেলে রেখে সে কিছুতেই যাবে না। কি অসম্ভব দৃঢ়তা! দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম, বিয়েই করব। নূর, সালাউদ্দিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হলো। এ ব্যাপারে গৌরীদি, গনি নানা, মিসেস জামানের সাথে আলাপ করে পরামর্শ চাইলাম। তারা অভিমত প্রকাশ করলেন, বিয়েই একমাত্র পথ। নিম্মিকে পত্র মারফত জানিয়ে দিলাম, আমরা কিছু একটা করছি, কিন্তু তাকে সুস্থ এবং স্থির থাকতে হবে। বিয়ে তো হবে, কিন্তু নিম্মিকে কি করে 3 নং সোহরাওয়ার্দী এভিনিউ থেকে বের করে আনা সম্ভব? বাড়িটা তখন একটি বিশেষ নিরাপত্তাধীন দুর্গই বটে। সমস্ত ভিভিআইপিরা বাস করছেন এবং তাদের নিরাপত্তার জন্য প্রায় 30 থেকে 40 জন পুলিশ সার্বক্ষণিকভাবে পাহারায় মোতায়েন রয়েছে। তার উপর নিম্মির উপর রয়েছে কড়া নজর। বাড়ির বাইরে যাওয়া ওর জন্য নিষিদ্ধ। সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনাটা হলো। মিসেস জামান, লায়লা, লুবনা এবং গৌরীদি যাবেন নিম্মিদের বাসায়। নাইলা, লুবনা নিম্মির বন্ধু বিধায় মিসেস জামানের সাথেও নিম্মির পূর্ব পরিচয় আছে। নাইলা, লুবনা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল গঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করেছিলেন, সেটা তখন প্রায় সর্বমহলেই জানা। নিম্নি খ্যাতিমান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, তাই সেও যাতে দলে যোগদান করে সে অনুরোধ জানাবার উছিলায় তারা যাবেন। ঠিক হলো, কথার ফাঁকে নাইলা এবং লুবনা নিম্মিকে যে করেই হোক কোনো মতে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। বাইরে নুরেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকবে। এরপর গাড়িতে করে সোজা মৈত্রীপাশীর বাড়ি। বিয়ে সেখানেই হবে। গনি নানা বিয়ের কাজী, রেজিস্টার এবং সবকিছুর দায়িত্ব নেবেন। সালাউদ্দিনকে আনুষঙ্গিক অন্যান্য সবকিছুর ব্যবস্থার ভার দেওয়া হলো। পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড হেডকোয়ার্টার্সের গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী। এছাড়া অন্য কাউকে কিছুই বলা হলো না। বিয়ের দিন ধার্য হলো 16 আগস্ট সকাল 10টার দিকে। নাইলারা গিয়ে উপস্থিত হলো 3 নং সোহরাওয়ার্দী এভিনিউতে। প্ল্যান মতো আলাপের এক ফাঁকে নাইলা এবং লুবনা বসার ঘর থেকে গিয়ে হাজির হলো নিম্মির ঘরে। সেখানে পৌঁছে নিম্মিকে লায়লা বলল, এক্ষুনি চলো আমাদের সাথে, আজ তোমার বিয়ে। প্রথমটায় হতচকিত হয়ে গেছিল নিম্মি, কিন্তু মুহূর্তেই বুঝে নিল সবকিছু। অসীম সাহসের পরিচয় দিয়ে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো নিম্মি। যে কোনো কুমারী মেয়ের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটি অসম্ভব দুরূহ কাজ। নিম্মির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতা সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে। শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্য বেচারি হাঁটতেও পারছিল না ঠিক মতো। নায়লা এবং লুবনা ওকে 2 দিক থেকে ধরে প্রায় বহন করে পেছনে সিঁড়ি দিয়ে কোনো মতো অতি কষ্টে নামিয়ে নিয়ে এলো গেটের বাইরে। সেখান থেকে সোজা মৈত্রী মাসির বাসায় নূর নিয়ে এলো সবাইকে। ওখানে আমরা অপেক্ষা করছিলাম। সব বন্দোবস্ত প্ল্যান মতো ইতিমধ্যেই করা হয়েছে। সালাউদ্দিন নিম্মির জন্য 20-25 টাকা দামের 2টো শাড়ি এবং আমার জন্য 10 টাকা দামের একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। সেগুলো পরেই আমাদের বিয়ে হলো। সালাউদ্দিন হলো নিম্মির উকিল বাপ। সাক্ষী হয়ে রইলেন গনি নানা, গৌরীদি, নূর এবং মিসেস জামান। বিয়ের পর উপস্থিত মুরব্বীরা এবং মৈত্রী মাসি আমাদের আশীর্বাদ করলেন। বিয়ের দলিল রেজিস্ট্রি করতে 2-3 দিন সময় লাগবে। এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের, কারণ নিম্মির বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য। গৌরীদি ঠিক করে ফেললেন তার পরিচিত এক ধনী ব্যবসায়ী পার্ক স্ট্রিটের একটা গেস্ট হাউস। ছোট্ট কিন্তু সাজানো গেস্ট হাউস। সেখানেই হবে আমাদের বাসর এবং মধুচন্দ্রিমা। আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে জানানো হবে না। সেদিন সন্ধ্যায় আমাদের চলে যেতে হলো গেস্ট হাউসে। নাইলা, গৌরীদি, নূর এবং সালাউদ্দিন আমাদের পৌঁছে দিল। রজনীগন্ধা এবং বেলি ফুল দিয়ে নাইলা, লুবনা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের বাসর ঘর।
ওরা চলে যাবার পর হঠাৎ করে আমরা দুজন ভীষণ একলা হয়ে গেলাম। সারাদিনের ঘটনাবলী এত দ্রুত ঘটেছে, যার ফলে চিন্তা ভাবনার কোনো অবকাশই আমরা পাইনি এতক্ষণ। একটা ঘোরের মাঝেই কেটে গেছে পুরোটা দিন। ফ্ল্যাটের নির্জন পরিবেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের গুরুত্ব উপলব্ধি করে কেঁদে উঠল নিম্মি। অতি স্বাভাবিক কারণেই ভেঙে পড়ল সে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। সময় সব সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ। বেচারি ভীষণভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম একসময়। পরদিন সকালে নূর এসে জানালো আমাদের বিয়ের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। নিম্মির বাবা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন আমি তার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছি বাসা থেকে। প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত সালাউদ্দিনকে ডেকে হুকুম দিয়েছেন যে করে হোক আমার এবং নিম্মির খোঁজ করে তাকে বের করতেই হবে কোথায় আছি আমরা। প্রয়োজনে অপহরণকারী আর্মি অফিসারের কাছ থেকে নিম্মিকে উদ্ধার করার জন্য ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহায়তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিয়ের দলিল রেজিস্ট্রি হয়ে হাতে না আসা পর্যন্ত কিছুই কাউকে বলার উপায় নেই। ক্ষিপ্ত হয়ে উঠেছেন কর্নেল ওসমানীও। ডিসিপ্লিন ভঙ্গ করে অন্যায়ভাবে জোর করে ভদ্রলোকের মেয়েকে যে অপহরণ করতে পারে তার কঠোর সাজা হওয়া উচিত। একই সাথে তিনি ভীষণভাবে দুঃখিতও হয়েছেন। নূরকে বলেছেন ডালিমের মতো যোগ্য অফিসার কি করে এ ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না। নূর আমাদের সাবধান করে দিয়ে বলল, স্যার আপনারা ঘরের বাইরে যাবেন না দলিল হাতে না পাওয়া পর্যন্ত। গুলি নানার চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব দলিল রেজিস্ট্রি করার। দলিলটা হয়ে গেলে সবাইকে বুঝিয়ে ব্যাপারটা আপোষ মীমাংসা করার উদ্যোগ নেওয়া হবে। একবার স্থির করেছিলাম বাপ্পিকে একটা ফোন করে সবকিছু জানিয়ে ওকে বলি আমরা ভালোই আছি, কিন্তু নূরের কথায় সেটা সম্ভব হলো না। 19 তারিখ আমাদের হাতে দলিল পৌঁছে গেল। সেদিনই সমস্ত ব্যাপারটা নূর এবং গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, কর্নেল ওসমানী এবং তাজউদ্দিনকে বুঝিয়ে বললেন সালাউদ্দিন। সমস্ত কিছু বিস্তারিত জানবার পর জনাব তাজউদ্দিনকে সবাই অনুরোধ জানালেন ব্যাপারটার একটা মীমাংসা করে দেবার জন্য। জনাব তাজউদ্দিন সেদিনই নিম্মির বাবাকে এবং আমাদেরকে ডেকে পাঠালেন থিয়েটার রোডে। নিম্মির বাবা পৌঁছানোর আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। জনাব ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সালাম করলাম দুজনে। তার আশীর্বাদ করলেন। জনাব তাজউদ্দিন বললেন যা হবার তা হয়ে গেছে। জনাব চৌধুরীকে তিনি ডেকে পাঠিয়েছেন। তিনি এলে তার কাছে মাপ চাইতে হবে আমাদের দুজনকে। এতেই কাজ হবে, কারণ জনাব চৌধুরী শক্ত অফিসার হলেও মনটা তার শিশুর মতো সরল এবং কোমল। অল্পক্ষণ পরে জনাব চৌধুরী এবং বাপ্পি এসে পৌঁছালো। নূর তাদের অভ্যর্থনা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেল। সেখানে কর্নেল ওসমানীও উপস্থিত ছিলেন। আমাদেরকেও হাজির করানো হলো আসামির মতো। ঘরে ঢুকতেই জনাব তাজউদ্দিন গর্জে উঠলেন, কি করেছো তোমরা? এত বড় দুঃসাহস হলো কি করে? আমি মর্মাহত হয়েছি তোমাদের ছেলে মানুষের কার্যকলাপে। বিয়ের সাথে বাচ্চাদের পুতুল খেলা নয়। মুরব্বীদের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। জলদি তোমার বাবার কাছে মাপ চাও। এরপর নিমির বাবাকে উদ্দেশ্য করে বললেন, চৌধুরী সাহেব ওরা আপনারই সন্তান, ভুল করে ফেলেছে না বুঝে ওদের আপনি ক্ষমা করে আশীর্বাদ করুন। প্রধানমন্ত্রীর কথা শেষ হতেই আমরা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়লাম। নিম্মি কান্নায় ভেঙে পড়ল। ওতেই মোক্ষম কাজ হলো। মোমের মতো গলে গেলেন চাচা, মানে নিম্মি বাবা। নিম্মিকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে লাগলেন। আমাকেও টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে। নূর, সালাউদ্দিন ওরা সব তৈরি ছিল। মিষ্টির প্লেট দিয়ে ঘরে ঢুকলো বেয়ারা। এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হলো থিয়েটার রোডে। চাচার কাছ থেকে জানতে পারলাম খালাম্মা মানে নিম্মির মা ভীষণভাবে আঘাত পেয়েছেন নিম্মির বাড়ি ছেড়ে চলে এসে বিয়ে করায়। তিনি ভীষণ জেদি এবং তীব্র অভিমানী। তার রাগ না কমলে বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে না। এতে ঈদের বিপরীত হবারই সম্ভাবনা। ঠিক হলো আরো কিছুদিন আমাদের গেস্ট হাউসেই থাকতে হবে। বাপ্পিকে সমস্ত ঘটনা থেকে বাদ রাখা হয়েছিল বলে সে ভীষণভাবে অভিমান করেছিল আমাদের উপর। অতি কষ্টে তার মান ভাঙাতে হয়েছিল আমাদের দুজনকে। বাবা চলে যাবার পর জনাব তাজউদ্দিন বলেছিলেন, দুজনে দুজনকে পছন্দ করে দুঃসাহসিক ভাবে বিয়ে করেছ। এখন থেকে তোমরা দুজনেই হবে দুজনের অবলম্বন। দুঃখ করো না, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আমাদেরও বিয়ে হয়েছিল ঠিক তোমাদের মতোই, সবার মতে। আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও। তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতে নূর, সালাউদ্দিনরা সবাই আমাদের নিয়ে হাসি ঠাট্টায় পুরো থিয়েটার রোড মাতিয়ে তুলল। কর্নেল ওসমানীও এসে যোগ দিলেন আমাদের সাথে। সবাই সেদিন একসাথে রাতের খাওয়া খেলাম। বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেদিন। বিদেশের মাটিতে জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেদিন জনাব তাজউদ্দিন, কর্নেল ওসমানী, গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী, ক্যাপ্টেন সালাউদ্দিন, লেফটেন্যান্ট নূর, মজ্জি মাসি, গরিতি, গনি নানা, মিসেস জামান,
নাইলা, লুবনা, জনাব আয়ুব, প্রীতিশ নন্দী, রিনা, ইন্দু, ডক্টর মুখার্জি, অরূপদা এবং ওদের মতো অন্য সবার কাছ থেকে যে উষ্ণ আন্তরিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছিলাম, সেটা কখনোই ভোলা যাবে না। আমরা দুজনেই তাদের কাছে চিরঋণী হয়ে থাকবো আজীবন। এই কদিনের টেনশনে ঠিকমতো ওষুধপত্র খাওয়া হয়নি, ফলে চিকিৎসা বিঘ্নিত হয়েছে। তার পরিণামে হাতের ব্যথা হঠাৎ করেই বেড়ে গেল। ব্যান্ডেজের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করলো। তাড়াতাড়ি ডক্টর মুখার্জির ওখানে আমাকে আবার নিয়ে যাওয়া হলো। ব্যান্ডেজ খুলে হাতের ক্ষতের অবস্থা দেখে তার মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, ঠিকমতো চিকিৎসা না হয় এবং ওষুধপত্র না খাওয়াতে গ্যাংগ্রিন শুরু হয়েছে। এই পচনকে রোধ করতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে, তা না হলে পুরো হাতটাকে কেটে ফেলতে হতে পারে। ডাক্তারের কথা শুনে সবাই ভীষণভাবে ঘাবড়ে গেলেন। আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করব, কি করা উচিত। আমি হাসপাতালে ভর্তি হলে নিম্নি একা ফ্ল্যাটে কি করে থাকবে? আবার সাহায্যের মুক্ত হাত বাড়িয়ে দিলেন ডক্টর গনি। নিম্নি আমারও মেয়ে, ও আমার বাসায় থাকবে, তুমি এ নিয়ে চিন্তা করো না, আজই হাসপাতালে ভর্তি হয়ে যাও। গনি নানার কথায় কিছুটা আশ্বস্ত হলাম। পারমিতা বৌদি আমার ভর্তির সব ব্যবস্থা করে দিলেন পিজি হাসপাতালে। আমার অপারেশন করলেন ডক্টর মুখার্জি। গ্যাংগ্রিন রোধ করার জন্য বা হাতের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়েছে, তবু আল্লাহর রহমতে বা হাতটা বাঁচানো সম্ভব হয়েছে। ডক্টর মুখার্জি অপারেশন শেষে মন্তব্য করেছিলেন, আর কয়েকটা দিন দেরি হলে পুরো হাতটাই কেটে ফেলতে হতো। পরিবারের সবচেয়ে আদরের নিম্মিকে দেখে কষ্ট হয়। আমি বুঝতে পারি ভেতরে ভেতরে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে। বাড়িঘর, একান্ত আপনজন সবাই থাকতেও আজও ভীষণ একা। একটু আশ্রয়ের জন্য আজ তাকে এখানে ওখানে থাকতে হচ্ছে রিফিউজির মতো। তার উপর আমার শারীরিক অবস্থা নিয়েও বিশেষভাবে চিন্তিত। বাপের কাছ থেকে জানতে পারলাম আমাদের চিন্তায় চাচা ভেঙে পড়েছেন। তিনি আমাদের এই মুহূর্তে বাসায় নিয়ে যেতে চান, কিন্তু খালাম্মার মানসিক অবস্থার কথা ভেবে তার কাছে কথাটা কিছুতে উঠাতে পারছেন না জনাব চৌধুরী। অত্যন্ত স্নেহবৎসল খালাম্মা। তিনি নিম্মির উপর যে এতদিন অভিমান করেছেন সেটা খুবই স্বাভাবিক, কারণ নিম্মি তার খুবই আদরের, আর সে নিম্মি এই ধরনের একটা কাজ করে বসবে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না খালাম্মা। তার বিশ্বাসের অবমাননা করেছে নিম্মি, এটাই তার ক্ষোভের প্রধান কারণ। সবকিছু মিলিয়ে বাসায় একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। এর সবটুকু চাপ পড়েছে নিম্মির মনের উপর। বেচারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত, কিন্তু বাসার বাইরে তার কোনো প্রকাশ নেই, পাছে আমি মনে কষ্ট পাই এই কারণে। শুধু আমার জন্য বেচারি জান আমার মুখ বুঝে সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করেছে। ওর ত্যাগ, সহনশীলতা এবং ভালোবাসার গভীরতা উপলব্ধি করে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল। ভাবছিলাম ওর এই অসহায় অবস্থার জন্য আমি দায়ী। অত্যন্ত স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে। মনে মনে ঠিক করলাম, যেভাবেই হোক না কেন তাকে এই করুণ অবস্থা থেকে উদ্ধার আমাকে করতেই হবে। সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হলো। হাসপাতাল থেকে চলে আসার পর একদিন নিম্মিকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম নিম্মিদের বাসায়। চাচা, বাপ্পি, মানু আমাদের আনন্দে জড়িয়ে ধরলো। আমি বাপ্পিকে জিজ্ঞেস করলাম, খালাম্মা কোথায়? বাপ্পি জানালো, আজকাল তিনি বেশিরভাগ সময় তার নিজের ঘরেই কাটান, বের হন না খুব একটা। কারোর সাথেই তেমন কোনো কথাবার্তা বলেন না, খুব প্রয়োজন ছাড়া। সব শুনে আমি চলে গেলাম তার ঘরে। তিনি বিছানায় শুয়েছিলেন। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি এগিয়ে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরে বললাম, খালাম্মা, আমাদের মাফ করে দেন, মাফ আপনাকে করতেই হবে। ঘটনার আকস্মিকতায় তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। নিজেকে সামলে নিয়ে হঠাৎ বলে উঠলেন, আরে পাগল ছেলে, কি করছো? হাতে ব্যথা পাবে যে। আমি বললাম, আমি আপনাকে নামাবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদের ক্ষমা না করেন। দৃঢ়তার সাথেই বললাম আমি। উষ্ণতার জমা বরফ গলে গেল নিমিষে। মাতৃস্নেহের আকুলতায় তিনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন। তার চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা। ধরা গলায় বললেন, নিম্মি কোথায়? বললাম, কোথায়? বসার ঘরে। সে বলল, আমাকে নিয়ে চলো। তাকে জড়িয়ে ধরে নিয়ে এলাম ড্রয়িং রুমে। আমাদের দেখে সবাই অবাক। কি করে অসম্ভবকে সম্ভব করলাম সেটাই সবার চোখে প্রশ্ন হয়ে ফুটেছিল। নিম্মি প্রায় পাগলের মতো দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আদরে নিম্মিকে বুকে ধরে আবেগের অতিসাহ্যে নিজেকে আর সামলাতে পারলেন না খালাম্মা। সব বাদ ভেঙে গেল, মান অভিমান, রাগ সব ভেসে গেল অশ্রুবন্যায়। দুজনের এসে কি কান্না! আমরা সব নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মা ও মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য উপভোগ করতে লাগলাম। সেদিনই গনি নানার বাড়ি থেকে চলে আসতে হলো আমাদের।